হ্যালো এভরিওয়ান, পলিটি চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ সিরিজের আজকে 9 নম্বর ক্লাস। আজকের ক্লাসের টপিক হচ্ছে রিটস অব দ্য কনস্টিটিউশন। এর আগে 8টা ক্লাস করানো হয়েছে, তোমরা যারা দেখোনি প্লেলিস্ট অথবা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারো। দেখো, গত ক্লাসে ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকার নিয়ে আলোচনা করা হয়েছিল। এটা কত নম্বর পার্টে আছে? 3 নম্বর। কোন দেশ থেকে এই ধারণা নেওয়া হয়? ইউএসএ। ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকারের আর্টিকেলগুলো ছিল কত? 12 থেকে 35 পর্যন্ত। আর কত ধরনের ফান্ডামেন্টাল রাইট ছিল? 6 ধরনের। আগে 7টা ছিল, কিন্তু 1978 সালের পর থেকে রাইট টু প্রপার্টি অর্থাৎ সম্পত্তির অধিকারটা মৌলিক অধিকার থেকে বাদ দিয়ে দেওয়া হয়। সেজন্য বর্তমানে মৌলিক অধিকারের সংখ্যা 6। এবার তোমরা একটু খেয়াল করে দেখো, গত ক্লাসে আমি বলেছিলাম যে ফান্ডামেন্টাল রাইট হচ্ছে জাস্টিসিয়েবল। এটার মানে কি? ন্যায়সঙ্গত। অর্থাৎ কোনোভাবে যদি তোমার মৌলিক অধিকার লঙ্ঘন করা হয়, তাহলে কিন্তু তুমি তার এগেনস্টে সুপ্রিম কোর্টে যেতে পারো। এটা কত নম্বর আর্টিকেল? একটু মনে করার চেষ্টা করো। 32। এই 32 নম্বর আর্টিকেলকে বাবা সাহেব আম্বেদকর কি বলেছিলেন? হার্ট অ্যান্ড সোল অব দ্য কনস্টিটিউশন। গত ক্লাসে তোমরা নিশ্চয়ই দেখেছো। বাংলায় বললে হবে সংবিধানের হৃদয় এবং আত্মা। তাহলে 32 নম্বর আর্টিকেল কি বলছে? কোনোভাবে যদি তোমার মৌলিক অধিকার ভায়োলেশন হয়, অর্থাৎ লঙ্ঘন করা হয়, তুমি কিন্তু ডাইরেক্ট সুপ্রিম কোর্টের কাছে যেতে পারো। সুপ্রিম কোর্ট সেটাকে জাস্টিফাই করবে, এবং যদি দেখে যে তোমার মৌলিক অধিকার সত্যিই লঙ্ঘন করা হয়েছে, তাহলে রিট জারি করার মাধ্যমে তোমার সেই মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়া হয়। আবারও বলছি, ফান্ডামেন্টাল রাইট ভায়োলেশনের কারণে তুমি সুপ্রিম কোর্টে গেলে, সুপ্রিম কোর্ট সেটাকে যাচাই করলো, যদি দেখে তোমার আবেদন সত্যিই গ্রহণযোগ্য, তাহলে সুপ্রিম কোর্ট কী করবে? রিট জারি করবে। আর এই রিট জারি করার মাধ্যমে তোমাকে তোমার মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়া হবে। আশা করছি বুঝতে পেরেছো। এবার প্রশ্ন হচ্ছে যে এই রিটটা কী জিনিস। দেখো, রিটের পরে আমি আরেকটা টি লিখে ইএন করে দিলাম, তাহলে কি হলো? রিটেন। রিটেন কি? নোট হতে পারে, রিটেন অর্ডার হতে পারে, আবার রিটেন নোটিশও হতে পারে। তাহলে রিট মানে কি বুঝতে পারলে? রিটেন নোট বা রিটেন অর্ডার বা রিটেন নোটিশ। এই রিট কে জারি করবে? এখনই আমি বললাম সুপ্রিম কোর্ট, অথবা হাইকোর্টও করতে পারে। এখানে একটা ছোট পয়েন্ট মনে রেখো যে 1950 সালের আগে পর্যন্ত ভারতবর্ষের 3টে হাইকোর্টের আন্ডারে এই পাওয়ারটা ছিল, ক্যালকাটা, বম্বে এবং মাদ্রাজ। এই 3টে হাইকোর্ট রিট জারি করতে পারত 1950 সালের আগে পর্যন্ত। আমাদের সংবিধান লাগু হওয়ার পর ভারতবর্ষের প্রতিটা রাজ্যের হাইকোর্টকে এই রিট জারি করার অধিকারটা দেওয়া হয়। এটা তোমরা মনে রেখো। পরের প্রশ্ন হচ্ছে এই রিট কোন দেশ থেকে নেওয়া হয়েছে? তো তার উত্তর হবে ইউকে, অর্থাৎ ব্রিটিশদের থেকে। আরেকটা প্রশ্ন হয় যে আমাদের সংবিধানে কত ধরনের রিটের কথা বলা হয়েছে? তো তার উত্তর হবে 5 ধরনের। তাহলে তোমরা এখানে 3টে পয়েন্ট পেলে, 3টে পয়েন্ট থেকে 3টে প্রশ্ন আসতে পারে। রিট কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ইউকে। কত ধরনের রিট? 5 ধরনের। আর রিট জারি কে করতে পারে? সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট। এরপর প্রশ্নটা দেখো, ভারতীয় সংবিধানের রিটস কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এখনই বললাম সঠিক উত্তর হবে ইউকে বা ইউনাইটেড কিংডম। আচ্ছা, তোমরা এই ওয়ার্ডটা দেখো, এখানে মনে করো ডাব্লুটা কেটে দিলাম, কেটে ডাব্লুর জায়গায় বি লিখলাম, তাহলে ওয়ার্ডটা কি হবে? BRITS। উচ্চারণ করলে কি হয়? ব্রিটিশ। তাহলে তোমরা এভাবে মনে রাখতে পারো যে ব্রিটিশদের থেকে এই রিটসের ধারণা নেওয়া হয়। পরের প্রশ্ন দেখো, রিট কারা জারি করে? 4টে অপশন দেখো, সঠিক উত্তর হবে অপশন ডি, সুপ্রিম কোর্ট এবং
হাইকোর্ট। 32 নম্বর আর্টিকেলটা কিন্তু শুধুমাত্র সুপ্রিম কোর্টের কথাই বলা রয়েছে, যে তোমার ফান্ডামেন্টাল রাইট লঙ্ঘন হলে তুমি সুপ্রিম কোর্টের কাছে যেতে পারো। তাহলে প্রশ্ন হবে যে হাইকোর্টের তাহলে কোন আর্টিকেলে বলা রয়েছে? সুপ্রিম কোর্টের ক্ষেত্রে 32, হাইকোর্টের ক্ষেত্রে প্রথমে 22 লিখবে, আর এই 3 দুয়ে এখানে একটা 6 বসিয়ে দেবে। তাহলে সুপ্রিম কোর্টের আর্টিকেল কত হলো? 32, যেটা গত ক্লাসে দেখেছো। আর হাইকোর্টের রিট জারি করার ক্ষমতা কোন আর্টিকেল? সেটা হচ্ছে 22(6). এরপর দেখো, আমি তোমাদের যে 5 ধরনের রিটের কথা বললাম এখানে পরপর লিখে দিয়েছি। 1 নম্বরটা দেখো, বন্দি প্রত্যক্ষীকরণ। 2 নম্বর পরমাদেশ, 3 নম্বর প্রতিষেধ, 4 নম্বর উৎপ্রেষণ এবং 5 নম্বর অধিকার পিচ্ছা। যদি আমার পার্সোনালি সাজেশন নাও, এই বাংলা টার্মগুলো মনে রাখতে আমি মানা করব, কারণ আমি দেখেছি এটা তোমাদের মধ্যে খুব গুলিয়ে যায়। তো সেই জন্য তোমরা এই ইংলিশ টার্মগুলো মনে রাখার চেষ্টা করবে। প্রথমটা দেখো, সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে হেবিয়াস কর্পাস। হাবিয়াস কর্পাসও বলতে পারো, এটা একটা ল্যাটিন ওয়ার্ড, তোমরা নিজেদের মতো উচ্চারণ করে নিও। এরপরটা দেখো ম্যান্ডামাস, তারপর আছে প্রহিবিশন। 4 নম্বরটা দেখো সার্সিওরারি, কিন্তু তোমরা এটাকে সার্টিওরারি উচ্চারণ করবে, কেন করবে একটু পরেই বলছি। আর 5 নম্বর হচ্ছে কিউএ ওয়ারান্টো। বাংলাটা দেখো কিউও ওয়ারান্টো, এটাও একটা ল্যাটিন ওয়ার্ড। তাহলে দেখো প্রথমটা কি হলো? হেবিয়াস কর্পাস, দ্বিতীয়টা ম্যান্ডামাস, তৃতীয়টা প্রহিবিশন, সার্টিউরারি আর কিউও ওয়ারান্টো। HM, PC আর কিউ বা QW তোমরা মনে রাখতে পারো। দেখো এই টপিক থেকে খুব একটা বেশি প্রশ্ন আসে না, কিন্তু একজন ভারতীয় হিসাবে তোমার এই 5টা রিট সম্পর্কে বেসিক ধারণা থাকা দরকার। এবার দেখো এক এক করে আমি আলোচনা করছি, তোমরা গল্পের মতো করে শোনো। প্রথমটা হচ্ছে হেবিয়াস কর্পাস। গত ক্লাসে আমি একটা সাউথ ইন্ডিয়ান মুভির কথা বলেছিলাম, যেটা হচ্ছে জয় ভীম, BHIM। যারা এই মুভিটা দেখেছো তারা কিন্তু এই হাবিয়াস কর্পাস ওয়ার্ড সম্পর্কে পরিচিত। এই রিটটা কখন জারি করা হয়? যখন কাউকে বেআইনিভাবে আটক করা হয়। এটা যে কেউ হতে পারে। তোমাকে যদি পুলিশ কোনো কারণ ছাড়া আটক করে নাই, বা মনে করো কোনো গরিব মানুষ কারো থেকে টাকা ধার করেছে কিন্তু তাকে দিতে পারেনি, তো সেই জন্য সেই গরিব মানুষকে যদি সেই পাওনাদার আটক করে নেয়, মানে কিডন্যাপ করে রাখে, তার ক্ষেত্রেও কিন্তু তুমি এই রিটের জন্য পিটিশন ফাইল করতে পারো, সোজা ভাষায় সুপ্রিম কোর্টের কাছে যেতে পারো। যদি দেখো যে বেআইনিভাবে আটক করা হয়েছে, তো সুপ্রিম কোর্টের কাছে গেলে কি হবে? সুপ্রিম কোর্ট ওই কর্তৃপক্ষকে নির্দেশ দেবে যে অবিলম্বে আদালতে হাজির করতে হবে। যদি দেখা যায় যে কোনো ভ্যালিড কারণ আছে তাহলে সেটা আলাদা ম্যাটার, কিন্তু কোনো দোষ খুঁজে না পেলে তাকে কিন্তু ছেড়ে দেওয়ার ব্যবস্থা করবে। তাহলে দেখো হেবিয়াস কর্পাস, এটার মানে কি হলো? সশরীরে হাজির করা। ইংলিশ টার্মটা মনে রেখো, টু হ্যাভ দ্য বডি। অর্থাৎ কাউকে গ্রেপ্তার করে যদি তার হদিস না পাওয়া যায়, তার জন্য তুমি সুপ্রিম কোর্টের কাছে গিয়ে অ্যাপিল করতে পারো। কেন অ্যাপিল করতে পারো? কারণ তোমার ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকারটা লঙ্ঘন করা হচ্ছে। আর্টিকেল 22 কি বলে? গত ক্লাসে বলেছিলাম, একটু মনে করো। তোমাকে যদি গ্রেপ্তার করতে আসে, গ্রেপ্তারের কারণ জানাতে হবে। বেআইনিভাবে গ্রেপ্তার করতে পারে না, তাহলে আর্টিকেল 22-এর ভায়োলেশন হচ্ছে। তুমি তার জন্য সুপ্রিম কোর্টে যেতে পারো, সুপ্রিম কোর্ট সেটাকে জাস্টিফাই করবে, তারপর এই রিটটা জারি করার মাধ্যমে সেই কর্তৃপক্ষকে বলবে যে তাকে সশরীরে হাজির করাতে হবে। কেন আটক করেছো তার কারণ বলতে হবে। যদি ভ্যালিড কারণ না থাকে তাহলে কিন্তু তাকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করে দেবে। তো আশা করছি এই হ্যাবিয়াস কর্পাসটা তোমরা বুঝতে পেরেছো। এরপর কিছু প্রশ্ন দেখে নাও। ভারতীয় বিচার ব্যবস্থায় রিট হেবিয়াস কর্পাসের আক্ষরিক অর্থ কী? 4টে অপশান দেখো। 4 নম্বর অপশানটা দেখো, ইউ শ্যাল হ্যাভ দ্য বডি, যার মানে হচ্ছে ওই মানুষটাকে সশরীরে হাজির করাতে হবে। আর তাছাড়া তোমরা এই ওয়ার্ডটা দেখলেই তো বুঝতে পারছো,
প্রথম চারটে লেটার কি আছে, এইচ এ বি। এটা থেকে টু হ্যাভ দ্য বডি এইভাবে মনে রাখবে, ডাইরেক্ট কিন্তু এভাবেই প্রশ্ন আসবে। হেভিয়াস কর্পাস মানে হচ্ছে টু হ্যাভ দ্য বডি। Which one of the following writs is regarded as the greatest safeguard for the liberty of a person? নিচের কোন রিটটিকে একজন ব্যক্তির স্বাধীনতার জন্য সর্বশ্রেষ্ঠ সুরক্ষা হিসাবে বিবেচনা করা হয়? এটার উত্তর হবে অপশন বি, হেভিয়াস কর্পাস। সব থেকে ইম্পর্টেন্ট রিট হচ্ছে এটাই। এরপর দেখো, এই দুটো পয়েন্ট তোমরা নোট করে রেখো। যদি এক্সামে পাও যে কোন রিটকে গ্যারেন্টার অফ পার্সোনাল ফ্রিডম অথবা বুলওয়ার্ক অফ পার্সোনাল ফ্রিডম বলা হয়, তো তার উত্তর হবে হেভিয়াস কর্পাস। খুব ইম্পর্টেন্ট। এই প্রশ্নে দেখো, নিচের কোন রিটকে ব্যক্তি স্বাধীনতার বুলওয়ার্ক বলা হয়? ইংলিশটা দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং রিটস ইজ কল্ড বুলওয়ার্ক অফ পার্সোনাল ফ্রিডম? তো এর উত্তর কি হবে? হেভিয়াস কর্পাস। তোমার ছবিতে দেখো, এখানে মাঝখানে একটা ঘর দেখতে পাচ্ছ, আর তার চারদিকে দেখো দেওয়াল দেওয়া আছে, মানে পাঁচিল তৈরি করে দেওয়া আছে। এই পাঁচিলটাই ঘরটাকে কি করছে? প্রোটেক্ট করছে। তো একই রকমভাবে এই হেভিয়াস কর্পাস রিটটা তোমার রাইট টু প্রাইভেসি বা রাইট টু পার্সোনাল লিবার্টি এটাকে কিন্তু প্রোটেক্ট করে। সেই জন্য একে বলা হয় বুলওয়ার্ক অফ পার্সোনাল ফ্রিডম। পরের প্রশ্নটা দেখো, কোনো ব্যক্তির স্বাধীনতা সুরক্ষিত করার জন্য হাইকোর্ট নিম্নলিখিত রিটগুলোর মধ্যে কোনটি জারি করতে পারে? ব্যক্তির স্বাধীনতা মানে মনেই রাখবে, এর উত্তর হবে হেভিয়াস কর্পাস। তাহলে প্রথমটা জানলে দ্বিতীয়টা দেখো, পরমাদেশ বা ম্যান্ডামাস। যখনই তোমরা ম্যান্ডামাস দেখবে তার আগে একটা কো লিখে দেবে। তাহলে কি হলো? ও ম্যান্ডামাস। শেষের অ্যামাসটা বাদ দিলে হবে কম্যান্ড। তাহলে যখনই তোমরা ম্যান্ডামাস দেখছো তোমরা বুঝে নেবে এটা হচ্ছে একটা কম্যান্ড। ইংরেজিটা বললে কি হয় দেখো, উই কম্যান্ড। উই মানে কারা? সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট। কাকে কমান্ড করবে বা কাকে অর্ডার করবে? এটা হচ্ছে কোনো গভর্নমেন্ট অফিসিয়াল। এটা হতে পারে কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তি বা কোনো গভর্নমেন্ট অর্গানাইজেশন, ইভেন কোনো রাজ্যের সরকারের এগেনস্টেও এই রিটটা জারি করা যায়। কন্ডিশন কি? তোমার ফান্ডামেন্টাল রাইট ভায়োলেশন হতে হবে। মনে করো তোমার সঙ্গে তোমার পাশের বাড়ির আঙ্কেলের খুব ঝামেলা হয়েছে, মানে এত বাড়াবাড়ি ঝামেলা যে তোমাকে বাধ্য হয়ে পুলিশ স্টেশনে গিয়ে এফআইআর করতে হচ্ছে। এবার তোমার পাশের বাড়ির আঙ্কেলের যদি খুব পাওয়ার থাকে, মনে করো সে পার্টির কোনো বড় পজিশনে আছে, এবার তুমি পুলিশ স্টেশনে গেছো, এফআইআর করতে গেছো, পুলিশ তোমার এফআইআর নিচ্ছে না। এটার মানে কি হলো? পুলিশ তার ডিউটি পালন করছে না। তো তার এগেনস্টে তুমি সুপ্রিম কোর্টের কাছে যেতে পারো। সুপ্রিম কোর্ট এই রিটটা জারি করবে, যার নাম ম্যান্ডামাস। আর এই রিট জারি করার মাধ্যমে এই পুলিশ অফিসিয়ালকে বলবে যে আমরা আদেশ দিচ্ছি, তুমি তোমার কাজটা করো। তাহলে বুঝতে পারলে ম্যান্ডামাসটা কী জিনিস? এটা হচ্ছে একটা আদেশ বা কমান্ড বা অর্ডার, যেটা সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট, কোনো নিম্ন আদালত, কোনো সরকারি চাকরি করা ব্যক্তি, কোনো সরকারি প্রতিষ্ঠান, ইভেন সরকারকে তার কর্তব্য পালনের নির্দেশ দেয়। আর এখানে এই শেষের পয়েন্টটা মনে রাখবে যে রাষ্ট্রপতি অর্থাৎ প্রেসিডেন্ট এবং রাজ্যপাল অর্থাৎ গভর্নরের বিরুদ্ধে কিন্তু এই ম্যান্ডামাস জারি করা যায় না। এই প্রশ্নটা দেখো, নিম্নলিখিত কোন রিট আদালত, কর্পোরেশন, সরকারি কর্মচারী বা ব্যক্তিদের তাদের পাবলিক দায়িত্ব পালনের নির্দেশনা জারি করে? সহজ ভাষায় বললে এই রিটটার মাধ্যমে কি বোঝাচ্ছে? যে কোনো সরকারি চাকরিওয়ালা মানুষ সে তার কাজ করছে না, নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করছে না, তাকে এই রিটের মাধ্যমে বলা হয় যে তুমি তোমার দায়িত্বটা ঠিকঠাকভাবে করো। তার মানে ডু ইউর ডিউটি। এর উত্তর কী হবে তাহলে? ম্যান্ডামাস। পরের প্রশ্ন দেখো, সুপ্রিম কোর্ট যখন কোনো ব্যক্তিকে বা কোনো প্রতিষ্ঠানকে
এখানে অবশ্যই সরকারি হবে। সরকারি প্রতিষ্ঠানকে তার দায়িত্ব পালনের জন্য রিট জারি করে তখন তাকে কি বলে? তাহলে দায়িত্ব পালনের কথা মনে করিয়ে দিচ্ছে কে? মনে করিয়ে দিচ্ছে সুপ্রিম কোর্ট অথবা হাইকোর্ট। মনে করিয়ে দেওয়া মানে ম্যান্ডামাস। এখানে মনে রাখবে যে ম্যান্ডামাস কিন্তু অলওয়েজ কোনো গভর্নমেন্ট অফিসিয়ালের এগেনস্টেই করা যায়, মানে যারা সরকারি চাকরি করছে। সেটা মানুষও হতে পারে, কোনো প্রতিষ্ঠানও হতে পারে। কিন্তু কোনো বেসরকারি ব্যক্তিকে তার দায়িত্ব পালন না করার জন্য তুমি কিন্তু তার এগেনস্টে এরকম কোনো রিট পিটিশন ফাইল করতে পারো না। মনে করো বিয়ের আগে কোনো ছেলেকে তার হবু শ্বশুর বলেছিল যে বুলেট গাড়ি দেবে, কিন্তু বিয়ের পর মাসের পর বছর চলে যাচ্ছে, শ্বশুরের আর এই বুলেটের কথা মনে নেই। তো এই ক্ষেত্রে কিন্তু ওই জামাই তার শ্বশুরের এই কর্তব্য পালন না করার জন্য সুপ্রিম কোর্টের কাছে যেতে পারে না। শ্বশুর যদি সরকারি চাকরি করে তাও কিন্তু পারবে না। কারণ হচ্ছে এই রিটটা কোনো গভর্নমেন্ট অফিসিয়ালের সংবিধানগত যে কর্তব্য আছে, মানে তার যে কর্তব্যটা সংবিধানে বলা আছে সেটা যদি পালন না করে তার জন্য অ্যাপিল করা হয়। তো এটা তোমরা মনে রেখো। এরপরে দেখো, একটা হচ্ছে প্রহিবিশন আর একটা হচ্ছে সার্টিউরারি। এই দুটো একসঙ্গে মনে করা খুব সোজা। প্রহিবিশন মানে কি? এটা একটা ইংরাজি ওয়ার্ড দেখেই বুঝতে পারছো। কোনো কিছু প্রহিবিট করা মানে টু ফরবিড বা নিষেধ করা, এটাই বোঝায়। আর সার্টিউরারি মানে হচ্ছে টু বি সার্টিফাইড বা টু বি ইনফর্মড। ইংলিশ টার্মগুলো তোমরা মনে রাখবে। এই দুটো রিট কিন্তু দুটো কোর্টের মধ্যে হয়। হায়ার কোর্ট তার লোয়ার কোর্টকে এই রিটটা জারি করে। একটা সোজা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে। মনে করো তুমি একটা পেন চুরি করেছো এবং কলকাতা হাইকোর্ট তোমার এই ভালো কাজের জন্য 10,000 টাকা জরিমানা করেছে। আমি কি বললাম? তুমি একটা পেন চুরি করেছো, তোমার উপর কেস করা হয়েছে, তোমাকে গ্রেপ্তার করা হয়েছে, তারপর আদালত তোমাকে 10,000 টাকা জরিমানার রায় দিয়েছে বা ফাইনাল ভার্ডিক্টটা শুনিয়েছে। এবার মনে করো বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে এই নিউজটা ভাইরাল হয়ে গেছে। সুপ্রিম কোর্টের কানে এই কথাটা গেল। সুপ্রিম কোর্ট কি করলো? কলকাতা হাইকোর্টকে বলল যে তুমি যে জাজমেন্টটা দিয়েছো, কেন দিয়েছো আমাকে তার কারণ জানাতে হবে, মানে ইনফর্ম করতে হবে। এবার কলকাতা হাইকোর্ট যদি ঠিকমতো ভ্যালিড রিজন না দিতে পারে তাহলে সুপ্রিম কোর্ট কিন্তু কলকাতা হাইকোর্টের দেওয়া এই রায়কে বাতিল ঘোষণা করতে পারে। এরপর সুপ্রিম কোর্ট যদি মনে করে যে কেসটা সত্যিই ভাইটাল কেস, তাহলে কিন্তু কলকাতা হাইকোর্ট থেকে সেই কেসটা ট্রান্সফার করে নেওয়ারও ক্ষমতা রয়েছে। তাহলে আমি কি বললাম? কোনো নিম্ন আদালত তার এখতিয়ারের বাইরে গিয়ে যদি কোনো উল্টোপাল্টা রায় দেয় যেটা সংবিধানের এগেনস্টে যাচ্ছে, তো এমন সিচুয়েশনে উচ্চতর আদালত এই রিট জারি করার মাধ্যমে সেই কেসটা ট্রান্সফার করে নিতে পারে। আর ওই হাইকোর্ট যে রায়টা দিয়েছিল সেটাকেও বাতিল করে দিতে পারে। আইনের ভাষায় বলা হয় কোয়াশ করে দেওয়া। তাহলে তোমার একটা পেন চুরির জন্য কলকাতা হাইকোর্ট তোমাকে যে 10,000 টাকাটা জরিমানা করেছিল সেটা সুপ্রিম কোর্ট খারিজ করে দিল। কোন রিট জারি করার মাধ্যমে? এই সার্টিউরারি। বা মনে করো তোমাকে ভুলভাল রায় দেওয়ার পরে তুমি যখন দেখলে যে তোমার ফান্ডামেন্টাল রাইটটা লঙ্ঘন করা হয়েছে, তুমি কিন্তু ডাইরেক্ট সুপ্রিম কোর্টে যেতে পারো যে এই সামান্য কাজের জন্য আমাকে 10,000 টাকা জরিমানা করেছে, এটা ভুল। তখন সুপ্রিম কোর্ট কী করবে? এই সার্টিউরারি রিটটা জারি করবে, ওই হাইকোর্টকে বলবে যে পুরোপুরি ইনফর্ম করতে কেন এরকম রায় দেওয়া হয়েছে। যদি ভ্যালিড কারণ না দেখাতে পারে তাহলে কিন্তু সুপ্রিম কোর্ট ওই রায়কে কোয়াশ করে দেবে, অর্থাৎ বাতিল করে দেবে, এবং কেসের কোয়ালিটি দেখে সুপ্রিম কোর্ট চাইলে নিজের কাছে ট্রান্সফার করে নেবে। তো এটা হলো সার্টিউরারি। তাহলে প্রহিবিশনটা কি? সেম ঘটনাটাই ভাবো যে একটা পেন চুরির কেস কলকাতা হাইকোর্টে জমা পড়েছে এবং কলকাতা হাইকোর্ট এই কেসটাকে খুব সিরিয়াসভাবে ট্রিট করছে। ফাইনাল রায় কিন্তু দেওয়া হয়নি। তো সুপ্রিম কোর্ট কিন্তু ফাইনাল রায় দেওয়ার আগেই ওই হাইকোর্টকে ডাইরেক্ট না করে দিতে পারে যে তুমি এই কেসটা চালাতে পারো না, যাকে ইংরাজিতে বলছে ফরবিড করছে বা নিষেধ করছে।
তাহলে আরও একবার সোজা ভাষায় এই দুটো রিটটা জেনে নাও। কোনো লোয়ার কোর্ট যদি তার এখতিয়ারের বাইরে এমন কিছু রায় দেয়, তখন কিন্তু হায়ার কোর্ট সেই রায়ের এগেনস্টে এই সার্টিউরারি রিটটা জারি করতে পারে। আর রায় দেওয়ার আগে যদি বাধা দেয়, তখন কিন্তু এই হায়ার কোর্টটা প্রহিবিশন রিট জারি করে। তাহলে কি দেখলে, রায় দেওয়ার আগে কি হবে? প্রহিবিশন। আর রায় যদি দিয়ে ফেলে, তখন কোন রিট জারি করা হচ্ছে? সেটা হচ্ছে সার্টিউরারি। ইংলিশটা মনে রাখবে। প্রহিবিট তো জানো যে কোনো কিছু বাধা দেওয়া বা নিষেধ করা, ইংলিশটা মনে রাখবে টু ফরবিড। আর সার্টিউরারি এটার মানে হচ্ছে টু বি সার্টিফাইড। আরও দুটো ওয়ার্ড মনে রেখো। প্রথমটা হচ্ছে প্রিভেন্টিভ। ছোট কোর্টে জাজমেন্ট দেওয়ার আগেই সুপ্রিম কোর্ট তাকে বাধা দিয়ে দিচ্ছে, তো সেই জন্য প্রহিবিশন এই রিটটা হচ্ছে প্রিভেন্টিভ। কিন্তু সার্টিউরারি কেসটা দেখো, রায় দেওয়ার পর এক তো এই লোয়ার কোর্টগুলোকে বাধা দেওয়া হচ্ছে, তারপর সেই কেসটা কিভাবে সলভ হবে সেটাও বলে দিচ্ছে। তো সেই জন্য এটাকে প্রিভেন্টিভ এবং কিউরেবল বলা হয়। কিউরেবলটা কেন? কারণ কেসটা যদি কোনো গুরুত্বপূর্ণ কেস হয়, তাহলে সুপ্রিম কোর্ট সেটাকে কিন্তু ট্রান্সফার করে নিতে পারে। বা মনে করো কলকাতা হাইকোর্ট অন্য কোনো রাজ্যের কেসের রায় দিয়ে দিল, তো সেখানে কিন্তু সুপ্রিম কোর্ট বাধা দেবে এই সার্টিউরারি রিটের মাধ্যমে। কলকাতা হাইকোর্টকে বলবে যে এটা তোমার এখতিয়ারে নয়, তুমি সেই রাজ্যে কেসটা ট্রান্সফার করে দাও। তাহলে এই দুটোর পার্থক্য আশা করি বুঝতে পেরেছ। এরপর দেখো সার্টিউরারি এর আক্ষরিক অর্থ কী। সার্টিউরারি এটা দেখবে, তার মানে টু বি সার্টিফাইড বা টু বি ইনফর্মড। পরের প্রশ্ন দেখো, নিচের কোন রিটটি উচ্চ আদালত নিম্ন আদালতে জারি করে? দুটো রিট জারি করে, একটা হচ্ছে প্রহিবিশন আর একটা সার্টিউরারি। চারটে অপশন দেখো, এখানে প্রহিবিশন আছে, তার মানে এটাই হবে সঠিক উত্তর। আদালতে বিচারাধীন থাকার সময় নিচের কোন রিটটি জারি করা হয়? হুইচ অফ দ্য ফলোয়িং রিটস ইজ ইস্যুড ডিউরিং দ্য পেন্ডেন্সি অফ প্রসিডিং ইন এ কোর্ট? দেখো প্রসিডিং চলছে, মানে কেসের এখনো ফাইনাল রায় দেয়নি, তাহলে সার্টিউরারি তো হবে না, কারণ এটা হচ্ছে রায় দেওয়ার পর এই রিটটা জারি করে। সঠিক উত্তর হবে অপশান সি, প্রহিবিশন। রায় দেওয়ার আগে কিন্তু এই রিটটা জারি করা হয়। কোনো উচ্চ কোর্ট নিম্ন কোর্টকে দুটো রিট জারি করতে পারে। সে যদি তার এখতিয়ারের বাইরে গিয়ে এমন কোনো কেস চালায়, তাহলে এই উচ্চ আদালত তার ভার্ডিক্ট শোনানোর আগে যে রিটটা জারি করে সেটা হচ্ছে প্রহিবিশন, আর সেই আদালত ভার্ডিক্ট শোনানোর পরে উচ্চ আদালত যে রিটটা জারি করে সেটা হচ্ছে সার্টিউরারি। এরপর দেখো কিউএ ওয়ারেন্টো। বাংলায় বললে কি হবে? কোন অধিকারে বা বাই হোয়াট অথরিটি অথবা বাই হোয়াট ওয়ারান্ট। মনে করো একজন ঘুষ দিয়ে চাকরি করেছে, চাকরিটা তোমার পাওয়ার যোগ্য ছিল, কিন্তু তুমি দেখছো তোমার জায়গায় অন্য একজনকে নেওয়া হয়ে গেছে। ভিতরের খবর জানতে পারলে যে ওই ছেলেটা অনেক টাকা ঘুষ দিয়েই চাকরিটা করছে, অবশ্যই সরকারি চাকরি। অনেক সময় তোমরা দেখো যে নোটিফিকেশন দেয়, এক্সাম হওয়ার কথা বলে, কিন্তু এক্সাম হয় না, ভিতর থেকে রিক্রুটমেন্ট হয়ে যায়। তো এই রকম কেসে তোমার ফান্ডামেন্টাল রাইট কিন্তু ভায়োলেশন করা হচ্ছে, তুমি তার এগেনস্টে সুপ্রিম কোর্টে যেতে পারো। সুপ্রিম কোর্ট তখন কোন রিট জারি করবে? এই কুয়ো ওয়ারান্টো। এই কিন্তু ওই ব্যক্তির বিরুদ্ধে যাচাই করবে যে তার যে চাকরিটা আছে সেটা আদৌ অথেন্টিক কিনা। যদি অবৈধভাবে ডিক্লেয়ার হয়ে যায় তাহলে কিন্তু সে তার চাকরিটা হারাবে। তো বাংলাটা তোমরা নিজেদের মতো পড়ে নিও। মনে কিভাবে রাখবে? কিউ মানে কি? হোয়াট, এটাও একটা ল্যাটিন ওয়ার্ড। আর ওয়ারেন্টো মানে হচ্ছে ওয়ারান্ট। বাই হোয়াট অথরিটি অথবা বাই হোয়াট ওয়ারান্ট। পরের প্রশ্ন দেখো, কিউ ওয়ারান্টো এর আক্ষরিক অর্থ কি? তো এখানে দেখতে পাচ্ছ ওয়ারান্টো আছে, তার মানে অপশান এ হবে সঠিক উত্তর, বাই হোয়াট ওয়ারান্ট অথবা বাই হোয়াট অথরিটি। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং রিটস লিটারালি মিনস হোয়াট ইজ ইউর অথরিটি? তাহলে এটা কি হবে? অপশান সি, কিউ ওয়ারান্টো। কোন অধিকারে তুমি এই জবটা করছো তার প্রমাণ দাও। বুঝতে পারছো এই রিটটা কি জিনিস? পরের প্রশ্ন দেখো,
নিচের রিটগুলির মধ্যে কোনটি এমন একজন ব্যক্তির বিরুদ্ধে ব্যবহার করা যেতে পারে যে একটি সরকারি পদে আছে কিন্তু সেটা যোগ্য নয়? তো আশা করছি ধরতে পারছো, এর উত্তর হবে অপশন ডি, কিউএ ওয়ারান্টো। তুমি একটা চাকরির যোগ্য কিন্তু তোমার জায়গায় একজন ঘুষ দিয়ে সেই চাকরিটা করছে, তাহলে এখানে তোমার ফান্ডামেন্টাল রাইট ভায়োলেশন হচ্ছে, এটার এগেনস্টে তুমি সুপ্রিম কোর্ট যেতে পারো। তো অবশ্যই কিন্তু এটা সরকারি চাকরি, বেসরকারির ক্ষেত্রে কি হচ্ছে না হচ্ছে তার দায় সুপ্রিম কোর্টের নয়। পরের প্রশ্ন দেখো, কোন অনুচ্ছেদের অধীনে ভারতে হাইকোর্ট রিট ইস্যু করে? 32 নম্বর আর্টিকেলটা কি ছিল? সুপ্রিম কোর্ট। আর আমি কি বলেছিলাম? 22(6), এভাবে মনে রাখবে, এটা হচ্ছে হাইকোর্ট। এখানে আরো একটা আর্টিকেলের কথা মনে রাখো, 139। এই আর্টিকেলে কি বলছে? আমাদের যে পার্লামেন্ট বা সংসদ রয়েছে সে চাইলে কিন্তু এই রিটগুলোর পাওয়ার প্লাস মাইনাস করতে পারে। মানে মনে করো কোনো লোকাল কোর্ট আছে, সেই কোর্টকে রিট জারি করার ক্ষমতা কিন্তু পার্লামেন্ট দিতে পারে, বা সুপ্রিম কোর্ট যে রায়গুলো দিচ্ছে, মানে রিট জারি করার মাধ্যমে যে রায়গুলো দিচ্ছে সেখানে কিন্তু প্লাস মাইনাস করার পাওয়ারটাও পার্লামেন্টের হাতে। কোন আর্টিকেল? 139, এটাও মনে রাখবে। দেখো আরেকবার ফাইনাল রিভিশন দিয়ে দাও। প্রথমটা হচ্ছে হেভিয়াস কর্পাস, ইংলিশে বললে কি হবে? টু হ্যাভ দ্য বডি। হেভি থেকে হ্যাভ, এটা মনে রাখবে। তারপর হচ্ছে ম্যান্ডামাস, আমি প্রথমে কো লিখতে বলেছিলাম, তাহলে কমান্ড, অর্থাৎ উই কমান্ড। উইটাকে সুপ্রিম কোর্ট অথবা হাইকোর্ট। এরপরে প্রহিবিশন এবং সার্টিউরারি, এই দুটোই কোনো হায়ার কোর্ট তার লোয়ার কোর্টকে দেয়। সুপ্রিম কোর্ট কোনো রাজ্যের হাইকোর্টকে দিতে পারে, বা কোনো রাজ্যের হাইকোর্ট সেই রাজ্যের কোনো লোকাল কোর্টকে দিতে পারে। লোয়ার কোর্টের রায় শোনানোর আগে যদি বাধা দেওয়া হয় সেটাকে বলা হয় প্রহিবিশন, আর রায় শোনানোর পরে সেটাকে কি বলে? সার্টিউরারি। আর শেষে কি বললাম? কিউএ ওয়ারান্টো। এটার মানে কোন অধিকারে, বাই হোয়াট ওয়ারেন্ট বা বাই হোয়াট অথরিটি। কেউ ঘুষ দিয়ে চাকরি করছে, তোমার জায়গা ছিনিয়ে নিচ্ছে, তুমি কিন্তু তার এগেনস্টে এই রিটটা জারি করাতে পারো। হেভিয়াস কর্পাসটা কি ছিল? সশরীরে হাজির করাতে হবে, কাউকে বেআইনিভাবে আটক করা হয়েছে তার এগেনস্টে এই রিটটা জারি করা হয়। ম্যান্ডামাসটা কি ছিল? কোনো সরকারি দপ্তর বা সরকারি চাকরিওয়ালা ব্যক্তি যদি তার কাজ ঠিকঠাক না করে তার এগেনস্টে কিন্তু এই রিটটা জারি করা হয়। প্রহিবিশন তো জানলে, লোয়ার কোর্টের রায় দেওয়ার আগে, আর সার্টিউরারি হচ্ছে লোয়ার কোর্টের রায় দেওয়ার পরে। আর কো ওয়ারান্টো হচ্ছে ঘাপলা কেস, কেউ ঘাপলা করার মাধ্যমে তোমার অধিকার যদি কেড়ে নেয় তাহলে তুমি কিন্তু এই রিটটা জারি করানোর জন্য সুপ্রিম কোর্টে যেতে পারো। আশা করছি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। যদি এই ক্লাসটা বুঝতে পারো তোমরা এই প্রশ্নের উত্তর দিও। প্রশ্ন বলছে নিচের কোনটি সঠিকভাবে মিলছে না। ক্লাসটা যদি ঠিকভাবে বুঝে থাকো আশা করছি তোমরা দেখেই উত্তর করতে পারবে। যারা ধরতে পারলে অবশ্যই কমেন্ট করে জানিও। এর পরের ক্লাসে আমি ডিপিএসপি নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।